অটোওয়ালা অটো চালাতে চালাতে হঠাৎ ব্রেক কষে বলল, একটু অপেক্ষা করেন ভাই, হালকা হয়ে আসি। আমার প্রচণ্ড বিরক্ত লাগলো। আমি অটোওয়ালার জন্য অপেক্ষা করতে থাকি। শীতের রাত, 4টা বাজে বোধ হয়। ঢাকা থেকে আসা লঞ্চটা ঠিক 3:30টায় আমাদের দক্ষিণবঙ্গের এই অচেনা গ্রামে নামিয়ে দিয়েছে। প্রথমে একটু চিন্তাই হচ্ছিল আমার, এত রাতে নেমে শীতের মধ্যে কই থাকবো। কিন্তু ভাগ্য ভালো, লঞ্চ ঘাটে অটো দাঁড়ানো পেয়ে গেলাম। অটোওয়ালা বলল, লঞ্চ আসার সময়সূচি অটোওয়ালাদের জানা থাকে, সেই মোতাবেক সারা রাতে কোনো না কোনো অটো পাওয়া যায় লঞ্চ ঘাটে। শুধু তাদের অন্য সময়ের থেকে একটু বাড়তি ভাড়া দিতে হয়, এই যা। আমি ছাড়া আরেকজন যাত্রী সে সময় লঞ্চ থেকে নেমেছিল, একটি মেয়ে, খুবই সাধারণ দেখতে, গায়ে সাদামাটা চাদর, মাথাটুকু ওড়না দিয়ে ঢাকা। সে আমার সাথে অটোতে উঠল, বসলো পিছনের সিটে, আর আমি বসলাম ড্রাইভারের পাশে। অটোওয়ালা বেশ মিশুক মানুষ, তার সাথে বাপ জমাতে বেশি দেরি হলো না। অন্ধকার নির্জন রাত, শুনশান নীরব গ্রামের রাস্তা। এর মধ্য দিয়ে আমরা গল্প করতে করতে পথ চলছিলাম। পিছনের মেয়েটি উঠার পর থেকে যেমন চুপ ছিল, তেমনি চুপ করেই বসে আছে। সেটা অবশ্য স্বাভাবিক, একটা মেয়ে এমন রাতে অপরিচিত দুজন মানুষের সাথে কেন কথা বলবে। তবে তার থেকেও ভাবার বিষয়, মেয়েটার এমন গভীর রাতে এমন নির্জন রাস্তা দিয়ে একা একা কোথাও যাওয়ার প্রয়োজন কেন পড়ল? তাকে কি নিতে আসার মতো কেউ ছিল না? যাক, এটা তার নিজের ব্যাপার, আমার এসব ভেবে লাভও নেই। সময় বয়ে যাচ্ছে, অটোওয়ালা ফিরছে না। যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি তার দুপাশে ঘন গাছের সারি, আর সারির ওপাশে অবারিত ধান ক্ষেত। চারপাশে কোনো ঘরবাড়ি চোখে পড়ল না। এমন জায়গায় কোনো বিপদ ঘটলে কাউকে ডেকেও সাহায্য পাওয়া যাবে না। বিপদ ঘটলে কি করব ভাবছি। মেয়েটা হঠাৎ বলে উঠল, উনি তো এখনো ফিরছেন না। আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার মুখটা বেশ সুন্দর, ভীষণ মায়াবী। এর আগে খেয়াল করিনি। এই সুন্দর মুখে কেমন একটা অজানা আশঙ্কা আর বিষণ্ণতার ছাপ ফুটে উঠেছে। আমি তাকে সাহস দিয়ে বললাম, ভয় পাবেন না, আমি নেমে দেখে আসি কোথায় গেল। মেয়েটা কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ যাবেন না। তখনই হইচই শুনতে পেলাম, একদল মানুষের হইচই। তারা হাতে টর্চ নিয়ে ধান ক্ষেত পেরিয়ে ছুটে আসছে আমাদের দিকে। আমরা হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। লোকগুলো আমাদের সামনে এসে বলল, আপনারা এই অটোতে যাচ্ছিলেন? আমি বললাম, জি। আপনারা দুজনেই? হ্যাঁ। একটা লোক আমার মুখে টর্চের আলো ফেলল। আমাকে দেখে তারপর টর্চের আলো পড়ল মেয়েটির মুখের উপর। একটু বেশি সময় যেন টর্চের আলোটুকু স্থির হয়ে থাকলো মেয়েটার মুখে। ওদের মধ্যে যে লোকটা নেতা গুছের, তিনি বললেন, একটা বিপদ ঘটে গেছে। কি বিপদ? আপনাদের নিয়ে যে অটোওয়ালা যাচ্ছিল তাকে সাপে কেটেছে। বলেন কি? হ্যাঁ। অন্ধকারে জুপের আড়ালে ছিল, বুঝতে পারিনি। আমরা ওই সামনে ছিলাম জমিতে ধান পাহারা দেওয়ার জন্য। লোকটার চিৎকার শুনে দৌড়ে আসি। সাপে কাটলো, অথচ শীতকালে তো সাপ বের হয় না জানি। ধ্বংসমুখী সাপ, শীত গরম কিছুই মানে না। আপনারা তো শহরের মানুষ, জানেন না এসব। আচ্ছা যাই হোক, রাতে তো এদিক দিয়ে আর কোনো অটো যাবে না। আপনারা এক কাজ করেন, আমাদের বাসার সামনে রাতটা আমাদের বাসায় কাটিয়ে সকাল সকাল চলে যাবেন, আর একটা অটো ডেকে দিব না। আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাও চিন্তিত মুখে তাকিয়ে আছে আমার দিকে, যেন আমার মতোই কি করবে বুঝতে পারছে না। নেতাগুছের লোকটা মেয়েটাকে দেখে বলল, ঘরে মেয়ে ছেলেও আছে, বোনের কোনো সমস্যা হবে না। অগত্যা আমরা তাদের সাথে হাঁটা ধরলাম। আমার সাথে একটা ব্যাকপ্যাক বাদে তেমন কিছু ছিল না। মেয়েটার সাথে ছিল একটা লাগেজ। ওদের মধ্যে একজন লাগেজটা মাথায় করে নিয়ে আসতে লাগলো। ওদের আত্মীয়তা দেখে সত্যিই খানিকটা মুগ্ধ হচ্ছিলাম। নেতাগোছের লোকটা আমাকে জিজ্ঞেস করলো, এই গ্রামে কি কোনো কাজে আসছিলেন? জি, আমার বন্ধুর বোনের বিয়ে, ওই বিয়েতেই দাওয়াত খেতে আসলাম। কি নাম আপনার বন্ধুর? আসাদ। ও, আসাদদার বন্ধু আপনি? হ্যাঁ, ওর বোনেরই তো বিয়ে। তা ও আপনাকে নিতে গেল না কেন লঞ্চ ঘাটে? আসলে আমিই মানা করেছিলাম। লঞ্চ ভোরে এসে পৌঁছাবে শুনে বলেছিলাম একাই চলে যাব, কিন্তু ভোর বলতে যে একদম রাতে এসে পৌঁছাবে লঞ্চটা বুঝতে পারিনি। ও আচ্ছা, তা বোন আপনি কেন আসছিলেন এখানে? মেয়েটা বলল, একজনকে খুঁজতে আসছিলাম। কারে? টাকা পাইবেন নাকি কারো কাছে? না। তাহলে লাভ কেজ? মেয়েটা কিছু বলল না। নেতা গোছের লোকটা হাসলেন। আমি অবাক চোখে মেয়েটার দিকে তাকালাম। সত্যিই কি ও হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছে এত দূর? সেজন্য কি ওর মুখে অমন বিষণ্ণ ভাব?
আমরা ধান ক্ষেতের আইল ধরে চলতে চলতে এক খালি জায়গায় এসে পৌঁছালাম। চারপাশে ধান গাছের মাঝে এক টুকরো খালি জায়গা। সে সময় হঠাৎ নেতা গোছের লোকটা দাঁড়িয়ে গেল, আর তার সঙ্গীরা দুজন জাপটে ধরল আমাকে। আমি চিৎকার করে উঠলাম, কি করছেন? নেতা গোছের লোকটা কিছু বলল না, কেবল চিৎকার করে উঠল, কামাইলিয়া। দেখলাম এক লোক অন্ধকার থেকে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি লোকটিকে চিনলাম, আমাদের অটোওয়ালা। নেতা গোছের লোকটা অটোওয়ালাকে ধমক দিয়ে বললেন, এসব কি আনছস এইবার? মালকুড়ি তো কিছু নাই। অটোওয়ালা বয়ে বয়ে বলল, এই হপ্তায় এই প্রথমবার প্যাসেঞ্জার পাইলাম উস্তাদ, কি করুম? আপনিও তো গালমন্দ করবার লাগছিলেন, শিকার পায় না দেখা। যাক, যা হওয়ার হয়েছে। মালকুড়ি না থাকলেও মালটা খাসা, পরে দিয়াই হইব। বলেই নেতা গোছের লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের গ্রামের মেহমান, আপনারে ছাইরা দিলাম, তাই আমরা যে আপনারা এইখানে আটকাইছি কাউরে কইতে পারবেন না। আমি বললাম, আরে মেয়েটা? পাশের লোকটা বলে উঠল, ওই উস্তাদের কথা শুনস না? নিজের জান বাঁচছে এই নিয়ে শুক্রিয়া কর, আরেকজনের কথা চিন্তা করিস কেন? আমি বললাম, আমি ওনাকে রেখে কোথাও যাব না। লোকগুলো হু হু করে হেসে উঠল। একজন বলল, উস্তাদ আজকেও একটা হিরো পাইছি। নেতা গোছের লোকটা বললেন, ওরে রশি দিয়ে বান। তখন ওই লোকগুলো ঝাঁপিয়ে পড়লো আমার উপর। কিল ঘুষি চরের এক স্রোত বয়ে গেল আমার উপর দিয়ে। আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, পারলাম না। লোকগুলো রশি দিয়ে আমাকে শক্ত করে বেঁধে মাটিতে ফেলে দিল। এত কিছু যে হলো, মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ, অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি চিৎকার করে বললাম, পালান, তাড়াতাড়ি পালান, এরা আপনাকে ছাড়বে না। আমার চিৎকার শুনে মেয়েটা নড়ে চড়ে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকগুলো আমাকে ধরাশয়ী করে মেয়েটার দিকে এগিয়েছে। আমার নিজেকে ভীষণ অসহায় লাগছিল তখন। মনে হচ্ছিল শুধু আমার ব্যর্থতাতেই একটা মেয়ের সর্বনাশ হয়ে যাবে। ওরা যদি আমাকে মেরে ফেলতো তবু তো এই ঘটনা আর চোখে দেখা লাগতো না। তবু শেষ চেষ্টা হিসেবে জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলাম। লাভ হলো না, এই বিরান জায়গায় কেউ নেই আমার চিৎকার শোনার। লোকগুলো মেয়েটার গায়ে হাত দিয়েছে, টান দিয়ে সরিয়ে ফেলেছে তার চাদর। সে সময় মেয়েটার হাতে দাঁতব কিছু জ্বলে উঠতে দেখলাম। কি হতে কি হলো বুঝলাম না। হঠাৎ লোকগুলো গলা, পেট আর পা ধরে পড়ে গেল মাটিতে। ফিনকি দিয়ে রক্ত ছিটতে লাগলো চারপাশ। মেয়েটা হাতে দুফলা ছুরি নিয়ে ঘুরছে, যেন অজানা নাচের মুদ্রা প্র্যাকটিস করছে। আর তার প্রত্যেক স্টেপেই মরণ চিৎকার করে উঠছে কেউ। শেষ লোকটুকুর গলার রক কেটে মেয়েটা আমার দিকে তাকালো, তার সুন্দর মুখটুকু রক্তের লাল। আমার বুদ্ধি ততক্ষণে লোপ পেয়েছে। হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা বলল, বজলু হাওলাদার কোথায়? কে? মেয়েটা উত্তর না দিয়ে দূরে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম। নেতাগোছের লোকটা ক্ষেতের আল ধরে পালাচ্ছে, বেশি দূর যেতে পারেনি। মেয়েটা ছুট লাগলো, একদম কাছে পৌঁছে গেল লোকটার। লোকটা ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছে, ওর হাতেও বড় একটা ছুরি। মেয়েটার গায়ে পুঁজ দিতে গিয়েছিল, মেয়েটা সরে আঘাতটা এড়ালো, তারপর নিপুণ হাতে যেন নকশা আঁকলো লোকটার গায়ে। লোকটা পড়ে গেল যন্ত্রণায় চিৎকার করতে করতে। প্রচণ্ড চিৎকারে তার ববলীলা সাঙ্গ হলো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে রইল লোকটার দিকে, এরপর আকাশের দিকে তাকিয়ে কিছু বলল, তারপর ফিরে এলো আমার কাছে। আমি ভয়ে কাঁপছি, কাপা গলায় বললাম, আপনি কে? মেয়েটা বলল, সেটা জানার আরও সময় পাবেন, এখন চলুন তাড়াতাড়ি। বলে মেয়েটা তার লাগেজ খুলে এক সেট কাপড় বের করে ছুট লাগলো। আমি কি করব বুঝতে পারছিলাম না, ছুটলাম তার পিছু পিছু। আইল ধরে গিয়ে মেন রাস্তার পাশে পৌঁছাতেই দেখলাম কতগুলো বাইক রাখা। ওই লোকগুলোর বাইক মনে হয়। একটা বাইকের চাবি লাগানোই ছিল। মেয়েটা চাবি নিয়ে বাইক স্টার্ট দিয়ে আমাকে বলল, উঠে পড়ুন জলদি। আমি মেয়েটার পিছনে বাইকে উঠলাম। মেয়েটা বাইকে টান দিল প্রায় 80 কিলো স্পিডে। কিছুক্ষণের মধ্যেই আমরা লঞ্চঘাটে পৌঁছে গেলাম। এর মধ্যে মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে এক অদ্ভুত কাজ করলো। বাইকটা একটু পেছনে নিয়ে প্রচণ্ড বেগে সামনের দিকে চালানো শুরু করলো। বাইকটা যখন নদীর ধারে পৌঁছে গেছে তখন এই মেয়েটা বাইক থেকে এক লাফ মেরে সরে গেল। বাইকটা একটা ডিগবাজি খেয়ে পড়লো নদীর ভেতর, এরপর তলিয়ে গেল। মেয়েটা তার নিয়ে আসা এক সেট জামা নিয়ে আড়ালে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই তার জামা পাল্টে আগের রক্তমাখা জামাগুলো ইটের সাথে বেঁধে ছুঁড়ে মারল নদীতে। এরপর তার সাথে থাকা রক্তমাখা ছুরিটাও ছুঁড়ে ফেলল নদীতে। নদীর তলে হারিয়ে গেল ছুরিটা চিরতরে। ততক্ষণে ঢাকা যাওয়ার একটা লঞ্চ এসেছে ঘাটে। মেয়েটা লঞ্চে উঠে পড়ল, আমাকে বলল, আপনিও উঠে পড়ুন লঞ্চে। এখানে কখনো এসেছিলেন? জানলে বিপদ হতে পারে।
আমিও মেয়েটার পিছু পিছু লঞ্চে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই বু শব্দ তুলে ছেড়ে দিল লঞ্চটা। ডেকের এক পাশে ছোট্ট জায়গায় আমরা বসলাম। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে দম ফিরে পেয়ে আবার মেয়েটাকে একই প্রশ্ন করলাম, আপনি কে? কিভাবে এতজনকে একসাথে ঘায়েল করে ফেললেন আপনি? মেয়েটা বলল, আমি যে সংস্থায় চাকরি করি সেখানে এমন টুকটাক আত্মরক্ষা বা লড়াইয়ের কৌশল শিখতে হয়। তবু এই লোকগুলোকে ধরার জন্য আমি 1 বছর যাবৎ তৈরি হচ্ছিলাম। ছুরি নিয়ে লড়াইয়ের কৌশলগুলো শিখতে হয়েছিল নতুনভাবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, 1 বছর আগে আজকের রাতের মতো একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়েকে স্বামীসহ এইভাবে তুলে নিয়ে গিয়েছিল জানোয়ারগুলো। স্বামীর সাথে দুঃসম্পর্কের এক চাচা শ্বশুরের বাড়িতে বেড়াতে এসেছিল তারা। সে রাতে এমন একটা বিপদে পড়বে সেটা তারা জানতো না। মেয়েটাকে বাঁচানোর মতো আর কেউ ছিল না সেদিন। জানোয়ারগুলি ওর স্বামীকে বেঁধে রেখে সারা রাত ওর ওপর নির্যাতন চালায়। শেষে বুড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় মেয়েটা। মেয়েটা থামে, গলার কাছে উঠে আসা কান্না থামায়। আমিও চুপ করে থাকি। কিছুক্ষণ পর সে চোখের পানি মুছে আবার বলতে থাকে, মেয়েটা ছিল আমার বোন, আপন বোন। আপার বেবি হওয়ার কথা ছিল 3 মাস পরেই। মায়ের সাথে বেবিটাও মারা যায়। লাশটা পর্যন্ত জানোয়ারগুলো আনতে দেয়নি, ওখানে পুঁতে ফেলে। দুলাভাইকেও মেরে ওভাবে পুঁতে ফেলা হয়। ওদের কুকর্মের আর কোনো সাক্ষী রাখে না। এই গ্রামে এসে খোঁজ করতেই সব ঘটনা জেনে যাই আমরা। গ্রামের প্রত্যেকটা মানুষ ওদের কুকীর্তির কথা জানে। আরও কত মেয়েকে যে ওরা নষ্ট করেছে, কত মানুষের প্রাণ নিয়েছে তার হিসেব নেই। অথচ কেউ ওদের বইয়ে টু শব্দ করে না। অনেক চেষ্টা করেছিলাম ওদের শাস্তি দেওয়ার, পারিনি। শেষে ঠিক করলাম নিজেই কিছু করব। ওদের অনেক ভিকটিম আছে জীবিত, যাদের ওরা মারেনি। তাদের প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলেছি। এই গ্রামে এসেছি কয়েকবার, জায়গাগুলো রেকি করে গেছি। 1 বছর ধরে ওদের মারার প্ল্যান করছি, নিজেকে তৈরি করেছি। আজকের আগে আরও 3 বার ওদের ধরার জন্য এভাবে এসেছি, কিন্তু পাইনি। আমি মেয়েটির কথা শুনছিলাম, যেন কোনো থ্রিলার উপন্যাসের কাহিনী শুনছি। আমি নিজে এক বর্ণ বিশ্বাস করতাম না, যদি না নিজ চোখে ওকে ওভাবে খুনগুলি করতে দেখতাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আপনার কপাল খারাপ, এমন একটা ঘটনার মধ্যে পড়ে গেলেন। আমার প্ল্যান ছিল এই ঘটনার কোনো সাক্ষী রাখব না, কিন্তু আপনাকে কেন যে বিশ্বাস করতে ইচ্ছে করলো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, চুপ করে রইলাম। মেয়েটা এরপর চোখ বন্ধ করে জিরোতে লাগলো। তার মুখের ক্ষিপ্র ভাবটুকু চলে গেছে ততক্ষণে। আগের মতো স্নিগ্ধ এক মায়া ফিরে এসেছে মেয়েটার মুখে। লঞ্চ ঢাকা পৌঁছে গেল। মেয়েটা সদরঘাটে নেমে বলল, আমাদের আর দেখা হচ্ছে না তাহলে কোনো দিন। আমি আবারও খুবই দুঃখিত এমন একটা অবস্থায় আপনাকে ফেলবার জন্যে। আমি কেবল বললাম, আপনি তো আর ইচ্ছে করে ফেলেননি। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি। নির্ভয়া বলেই মেয়েটা বীরের মধ্যে মিশে গেল। তার সাথে আর দেখা হলো না আমার।